তোমাদের আমি একসাথে আজকে লেকচারটা শেষ করে একদম শাওন তুমি যোগাযোগ করো পরে আমার সাথে, বুঝছো? প্লান্ট নিউট্রিয়েন্ট গুলো আছে, তার মধ্যে দুইটা অন্যতম। হ্যাঁ, তো আজকে আমরা জিঙ্ক এবং বোরন, আমি দেখি জিঙ্ক যদি মানে আজকে যদি পারি সম্ভব হয় তাহলে দুটো একসাথে আমি আলোচনা করে ফেলবো, যদি সম্ভব না হয় তাহলে জিঙ্কটা আলোচনা করবো, নেক্সট দিন আমি বোরনটা আলোচনা করবো, ঠিক আছে? তো তোমাদের মেইনলি সিলেবাস অনুযায়ী যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে জিঙ্কের আমরা অকারেন্স, মানে কোথায় এটা আসলে এক্সিস্টেন্স আছে, কোথায় পাওয়া যায়, কিভাবে থাকে, জিঙ্ক সোর্স কোথায়, তো এগুলো আমরা অকারেন্সে আলোচনা করব। আর অ্যাভেলেবিলিটি যেগুলা, কিভাবে এই অ্যাভেলেবিলিটিটা সয়েলে, যে অ্যাভেলেবিলিটিটা ডিপেন্ডস কার উপর করে, কিভাবে কোন কোন ফ্যাক্টর এর সাথে জড়িত, কখন অ্যাভেলেবিলিটি বাড়ছে, কখন অ্যাভেলেবিলিটি কমছে, সেই ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করব। তো আমরা দেখো যে জিঙ্ক হচ্ছে তোমার আমাদের যে এলিমেন্ট গুলো আছে, তোমরা পর্যায় সারণীতে দেখছো, তো জিঙ্ক একটা ওখানে একটা যে এলিমেন্ট আছে, তো এটা যতগুলো এলিমেন্ট আছে 109টা, এখন তো আরো মনে বাড়ছে। তো সব এই 24 মানে সবগুলা যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছে পর্যন্ত, তার মধ্যে 24তম হচ্ছে তোমার এই আর্থ ক্রাস্টে আছে। হ্যাঁ, আর সাধারণত জিঙ্কটা তোমার সয়েলে এই 10 to 300 ppm থাকে। রেঞ্জ, এটা জাস্ট রেঞ্জ, এটা সয়েল টু সয়েল ভ্যারি করবে, কোনো সয়েলে বেশি হতে পারে, কোনো সয়েলে কম হতে পারে, তো এটা রেঞ্জ। আর তোমরা অলরেডি জানো, এটা তো প্রথম ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছো, জিঙ্ক একটা হচ্ছে কি মাইক্রো নিউট্রিয়েন্ট, জিঙ্ক একটা কি মাইক্রো নিউট্রিয়েন্ট, তোমরা এটা ফার্স্ট ইয়ারে পড়ছো। আর এটাকে আমরা অনেক সময় ট্রেস এলিমেন্টও বলতে পারি, ঠিক আছে? জিঙ্কটাকে আমরা অনেক সময় ট্রেস এলিমেন্টও বলি। তো ট্রেস এলিমেন্ট সাধারণত তখনই বলি যে এলিমেন্টটা সাধারণত কোনো স্যাম্পল, ফর এক্সাম্পল তুমি একটা সয়েল স্যাম্পল আছে, তো সয়েল স্যাম্পলে যদি তার কনসেন্ট্রেশন 0.1% হয়, লেস দ্যান 0.1% হয়, তখন আমরা সেই এলিমেন্টটাকে ট্রেস এলিমেন্ট বলবো, ঠিক আছে? তো জিঙ্ক হচ্ছে তোমার সেই ক্যাটাগরির মধ্যে পড়ে, তো এই জন্য আমরা তাকে আবার ট্রেস এলিমেন্ট নামেও অভিহিত করতেছি, ঠিক আছে? তো এখন দেখো আমরা অকারেন্স যে ইয়াটা আছে, যে কোথায় কোথায় এটা মানে থাকে, কিভাবে থাকে, কতটুকু থাকে। তো এখানে আমি একটা ইয়া দিয়েছি, দেখো যে এটা সবগুলা পিপিএম এ দেওয়া আছে, ঠিক আছে? পিপিএম এ দেওয়া আছে। তোমার পিপিএম শব্দটা অর্থ জানো মনে হয়, পার্টস পার মিলিয়ন আর কি। হ্যাঁ, 1 মিলিগ্রাম পার গ্রাম, এই যে ইয়াটা আর কি, মানে একটা পার্টস পার মিলিয়ন মানে 10 লাখের 1 ভাগ, ঠিক আছে? পার্টস পার মিলিয়ন মানে 1 মিলিয়ন পার মিলিয়নে, ঠিক আছে? তো এখন দেখো যে প্রথমে আমরা দেখবো যে এটা ইগনিয়াস রক, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো ইগনিয়াস রক, মেটামরফিক রক, এগুলো পড়ছো, ঠিক আছে? তো সেখানে দেখো যে ইগনিয়াস রকের মধ্যে যে ব্যাসল্ট এবং গ্রানাইট আছে, তারপর হচ্ছে সেডিমেন্টারি রকে যে লাইমস্টোন, স্যান্ডস্টোন থাকে। তো সেই মানে রকগুলাতে আমরা এই জিঙ্কের উপস্থিতি পাই। আর সয়েলের ক্ষেত্রে তো আমরা বিভিন্ন সয়েলের অ্যাভারেজ এখানে দেখতে পাচ্ছ। ইউএসএ সয়েলে প্রায় 53 ppm আছে, ইউরোপে 52, আর বাংলাদেশে অ্যাভারেজ তোমার 72। তার মানে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবিলিটিটা একটু বেশি অন্যান্য কান্ট্রির চাইতে আর কি, কম্পারেটিভলি ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর চাইতে আর কি। তো এখানে দেখো আমি একটু বাংলাদেশের জিঙ্ক স্ট্যাটাস একটু দিই, দেখতে পাচ্ছ বাংলাদেশের। তো লাল যে অংশটুকু আছে এটা খুব ভেরি লো। হ্যাঁ, লাল যে ম্যাপে দেখো যে লাল যে অংশগুলা চিহ্নিত করা আছে ম্যাপে, সেই জায়গাগুলা বাংলাদেশের সেই ডিস্ট্রিক্টগুলা তুলনামূলকভাবে জিঙ্কের পরিমাণ কম। যেমন এখানে দেখো আমরা যদি নর্থ বেঙ্গলকে একটু ইয়ে করি, তাহলে দেখো আমাদের এই দিনাজপুরে জিঙ্কের খুব একটা আমাদের ঘাটতি নেই আর কি, ঠিক আছে? ভালোই সাফিসিয়েন্ট বলা যায়। আর এদিকে তোমার এই যে পঞ্চগড় ডিস্ট্রিক্টের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,
হ্যাঁ, তারপর হচ্ছে গাইবান্ধা, এগুলোতে আবার জিঙ্কের একটা ঘাটতি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা নর্থ বেঙ্গল সম্বন্ধে তো এরকম তোমরা একটা গ্লান্স তোমরা দেখো যে আমাদের ইয়েটা তো আমরা আমরা ছবি দেখে যা বুঝতে পারছি, তোমার যেমন রাজশাহী, সিলেট, তারপর হচ্ছে ময়মনসিংহ এরিয়া, এগুলোতে জিঙ্কের অ্যাভেলেবিলিটি মোটামুটি ভালোই আছে। বিশেষ করে আর আরেকটা হচ্ছে নর্থ বেঙ্গল এরিয়া, আমাদের যে দিনাজপুর ডিস্ট্রিক্ট রিজিয়ন, রংপুর রিজিয়ন, আর হচ্ছে তোমার চিটাগং রিজিয়ন, আর এদিকে তোমার এই যে খুলনা, ফেনী, বিশেষ করে ফেনী, বরিশাল, এগুলোতে তোমার আবার জিঙ্কের ডেফিসিয়েন্ট আছে। তো এখন দেখো আমরা কিছু মিনারেলস দেখি। তোমরা জানো রক্স এবং মিনারেলস, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো। হ্যাঁ, মিনারেলস এবং রক্স তোমরা উইদারিং করছো, এখান থেকে যে সয়েল হয় তোমরা জানো। ঠিক আছে, উইদারিং এর মাধ্যমে রক্স এবং মিনারেলস উইদারিং এর মাধ্যমে কিন্তু সয়েল তৈরি হয়। আজকে যে সয়েল সেটা কিন্তু রক্স এবং মিনারেলস এর উইদারিং এর ফলে কিন্তু সয়েলটা তৈরি হচ্ছে। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা আমরা দেখব, সাধারণত যে মিনারেলটা তোমার যে সয়েলে বেশি থাকে, মানে সেই সেই সয়েলটা কিন্তু ওই মিনারেল, যে মিনারেল উইদারিং হচ্ছে সেই মিনারেলের কন্টেন্টের উপর নির্ভর করে যে সয়েলটা আসলে কেমন হবে। যেমন এক্সাম্পলটা দিলে বুঝতে পারবা, যেমন যদি ধরো এখানে যদি জিঙ্ক সাইড, জিঙ্ক অক্সাইড, হ্যাঁ, বা জিঙ্ক সালফেট, এইরকম যদি মিনারেল থাকে, তো যখন এই সয়েলটা যখন মানে এই মিনারেল গুলো যখন উইদারিং হয়ে সয়েল তৈরি হবে, তাহলে ওই সয়েলটা জিঙ্ক ডোমিনেটেড হবে। ঠিক আছে, তো এরকম কিছু মিনারেলস আছে দেখো, জিঙ্কসাইট, তারপর হচ্ছে এই যে ফ্রাঙ্কলাইট, তারপর হচ্ছে স্মিথসোনাইট। ঠিক আছে, তো একটু নামগুলো একটু কঠিন হবে তোমাদের জন্য, তো একটু এগুলা দেখো আর কি। ঠিক আছে, দেখবা তোমরা হ্যান্ড আউট পেয়ে যাবা, তোমরা এখানে একটু সংকেত গুলো সহকারে দেখবা আর কি। তো এই জিঙ্ক যেগুলো আছে, জিঙ্ক সালফেট, জিঙ্ক অক্সাইড, তো এই জিঙ্ক কার্বনেট, তো এই জিনিসগুলো তোমরা একটু সংকেত সহকারে এগুলো পড়বা আর কি। দেখো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আস্তে আস্তে ডিপে যাই আমরা। তো জিঙ্ক সয়েলে কিভাবে থাকে, হ্যাঁ, এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। আমরা জানি যে সয়েল কিন্তু এই সয়েল থেকে আমাদের যে আলটিমেট গোল, যেটা যে প্লান্ট কিভাবে নিউট্রিয়েন্টটা আপটেক করতেছে। ঠিক আছে, আমাদের মূল মানে সয়েল সায়েন্সের যে বিষয়টা হলো যে কিভাবে আপটেক করতেছে এবং কোন মেকানিজমে আপটেক করতেছে, সেগুলো আমাদের মূল হচ্ছে ফোকাস, এই মানে সাধারণত থাকে আর কি। দেখো আমাদের প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আর বিভিন্ন ফর্মে কিন্তু প্লান্ট আপটেক করে। তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার কিন্তু এটা পড়ছো যে এটা পরীক্ষা তো তোমাদের প্রায় মাথায় আসছে, তোমরা অ্যান্সার করছো। যেমন তোমাদেরকে যদি বলা হয়েছিল, মানে পড়ানো হয়েছিল যে কোন নিউট্রিয়েন্ট কোন ফর্মে প্লান্ট আপটেক করে সয়েল থেকে, বা কার্বন কোথা থেকে আপটেক করে, এয়ার থেকে আপটেক করে না সয়েল থেকে আপটেক করে, তোমরা এগুলো কিন্তু পড়ছো। ঠিক আছে, তো এখানে জিঙ্ক দেখো আমাদের কোন ফর্মে, আমাদের মূল জিনিসটা হলো কোন ফর্মে থাকে এবং কোন ফর্মে প্লান্ট আপটেক করতেছে। আমরা সাধারণত সলিউশনে তোমার জিঙ্ক এই যে 2+, ঠিক আছে, এই এই ফর্মে থাকে সলিউশন, সয়েল সলিউশনে এই ফর্মে থাকে। তাছাড়াও জিঙ্ক কিভাবে থাকতে পারে, অ্যাবজর্বড অবস্থা থাকতে পারে, যেমন ক্লে সারফেস আছে, তারপর হচ্ছে তোমার অর্গানিক ম্যাটার আছে, কার্বনেট আছে, অক্সাইড মিনারেলস আছে। তো তোমরা আমি জানি না থার্ড ইয়ারে তোমাদেরকে কে পড়াইছে জানি না, তবে ক্লে সারফেস তোমরা জানো, যে এটা পড়াইছে কিনা আমি জানি না। ক্লে সারফেস হচ্ছে কি তোমরা জানো কিনা জানি না, নেগেটিভলি চার্জ সারফেস। ঠিক আছে, তো যখন দেখো যে নেগেটিভলি চার্জ যখন কোনো সারফেস থাকে, ফর এক্সাম্পল ক্লে, মিনারেল যেগুলো আছে, তোমরা যে কেলুনাইট পড়ছো না, কেলুনাইট, ভার্মিকুলাইট, মাইকা, আমি ওদিকে যাচ্ছি না। তো এই 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 ক্লে মিনারেল গুলো আছে, তো এগুলা সবসময় কি হয়, নেগেটিভলি চার্জ সারফেস হয়। তো নেগেটিভলি চার্জ সারফেসের কারণে এই কিন্তু পজিটিভ আয়ন গুলাকে কি করে, অ্যাডজর্ব কন্ডিশনে ধরে রাখে তার গায়ে। ঠিক আছে, তো অর্গানিক ম্যাটার কিন্তু ক্লেস, এই মানে অর্গানিক ম্যাটার তোমার অন কাইন্ড অফ তোমার আমরা ক্লে এর মধ্যেই ফেলবো, কারণ হচ্ছে যে এটা আস্তে আস্তে যখন ডিকম্পোজ হয়, তখন কিন্তু এটা অর্গানিক ম্যাটার যখন তুমি ফর এক্সাম্পল কম্পোস্ট, কাউডাং সয়েলে দিচ্ছ, তখন কিন্তু ডিকম্পোজ হয়ে এটা কি হয়, এটা ক্লে পার্টিকুলার মতো স্ট্রাকচার ধারণ করে। ঠিক আছে, তোমরা জানো যে ক্লে মিনারেল কখন আমরা বলি ক্লে কলয়েড, তোমরা পড়ছো লেভেল 3 তে, যে সয়েল কলয়েডে কিন্তু
আমরা যখন লেস দেন 1 মিলিমিটার যখন ডায়ামিটার থাকে কোনো পার্টিকুলার, তখন আমরা তাকে ক্লে কলয়েড বলতেছি, ঠিক আছে। তো এই ক্লে কলয়েড গুলা তোমার নেগেটিভলি চার্জ সারফেস হচ্ছে, ঠিক আছে। তো নেগেটিভলি চার্জ সারফেস হওয়ার কারণে সে পজিটিভ আয়ন গুলাকে হোল্ড করে তার গায়ে, ঠিক আছে, তার সারফেসে। নেক্সট আমরা দেখবো যে অর্গানিক্যালি কমপ্লেক্সড জিঙ্ক। এখন দেখো আমরা এই যে ফার্টিলাইজার যে দিচ্ছি, এই বিশেষ করে অর্গানিক ফার্টিলাইজার, তখন এটা কি করে, এটা আমরা দেখি যে জিঙ্কটা তখন এই অর্গানিক অ্যাসিড আছে বা হিউমাস আছে, তো এগুলোর সাথে কি করে, একটা কমপ্লেক্স তৈরি করে আর কি এই জিঙ্ক, ঠিক আছে। তো এইভাবেও কমপ্লেক্স ফর্ম আকারেও এই জিঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে তোমার যে আমি অলরেডি আগে বলছি যে ক্লে মিনারেলস যেগুলো আছে, তো তোমরা এখানে জানো যে ম্যাগনেসিয়াম, ওই তোমাদের মনে আছে কিনা আমি টার্মটা বলি, যে সিলিকা টেট্রাহাইড্রন, এগুলো তো নাম তোমরা টার্মগুলো থার্ড ইয়ারে পড়ছো, ডেফিনেটলি তোমাদের মাথায় আছে। তো এই যে স্ট্রাকচার গুলো থাকে, হ্যাঁ, তো সিলিকা টেট্রাহাইড্রনের যে স্ট্রাকচার গুলো থাকে, তো এই সিলিকেট গুলাতে তোমার এই যে ম্যাগনেসিয়াম যে থাকে, তখন এটাকে আবার সে কি করে, রিপ্লেস করে ফেলে, ঠিক আছে, রিপ্লেস করে, জিঙ্ক দ্বারা রিপ্লেস হয়ে যায়। তো এই মিনারেলের মধ্যে থাকতে পারে আর কি। আরেকটা হচ্ছে তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি মিনারেল। তোমরা এটা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ছো, প্রাইমারি মিনারেল সেকেন্ডারি মিনারেল কাকে বলে। আমি ওদিকে যাবো না, আমি লেকচার আগাতে পারবো না, ঠিক আছে। তারপর আমি তোমাদের রিকল মাঝে মাঝে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি করাই দিচ্ছি আর কি। দেখো জিঙ্ক তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি মিনারেলেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা মানে যদি একটা গ্লান্স বলি, তাহলে আমাদের সলিউশনে থাকতেছে জিঙ্ক 2+ ফর্মে। তাছাড়া থাকতে পারে ক্লে কলয়েডের সারফেসে লেগে থাকতে পারে, অথবা অর্গানিক্যালি কমপ্লেক্স আকারে জিঙ্ক থাকতে পারে, অথবা মিনারেলের মধ্যে যে সিলিকেট মিনারেল আছে, সিলিকেট যে আছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে ম্যাগনেসিয়ামকে সে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে সেখানে সে অবস্থান করতে পারে আর কি, জিঙ্ক। এখন দেখো এটা, এই যে তোমার আবার প্রশ্ন হতে পারে যে কেন করতে পারে, তো এটা ভ্যালেন্সি যে আছে, মানে পাওয়ার ক্যাপাসিটি, মানে রিপ্লেসিং ক্যাপাসিটি জিঙ্কের হচ্ছে বেশি দেন ম্যাগনেসিয়াম আর কি, ঠিক আছে। এই কারণে সে রিপ্লেস করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে যে ডেফিসিয়েন্সি সিম্পটম অফ জিঙ্ক, অলরেডি পড়ছো। তারপর আমি একটা ইম্পর্টেন্ট সবচেয়ে জিনিসটা বলবো যে জিঙ্কে সাধারণত আমরা যেমন ডাইকটোলিডন যে ইয়াগুলো আছে, ক্রপ বা প্লান্ট আছে, সেখানে তোমার জিঙ্কের ডেফিসিয়েন্সি যখন হয় তখন রোসেট ফর্ম, মানে তোমরা এটা সম্ভবত এন্টোমোলজিতে বা প্যাথোলজিতে এরকম সামথিং বেশি পড়ছো আর কি। তো এখন দেখো যে রোসেট ফর্ম একটা মানে তোমার গুচ্ছাকৃতি একটা ইয়া তৈরি করবে, বাঞ্চ তৈরি করবে, ঠিক আছে, নট ব্রাঞ্চ, বাঞ্চ, একটা তোমার মানে মোচা, বাংলাদেশে এই যে বাংলা শব্দে যদি বলা যায় তাহলে মোচা আর কি, হ্যাঁ। তো একটা বাঞ্চ তৈরি করে, বাঞ্চ একটা শেপ, মানে একটা তোমার অনেকটা কিভাবে বলবো, মানে পাতাগুলো অনেকটা কুচকে যায় এবং তোমার হচ্ছে রোসেট ফর্ম তৈরি করে আর কি। এটা তোমার বাংলায় তোমার অনেকটা ঝোপ আকৃতির একটা তৈরি করে, ঠিক আছে, মানে ডিফর্মড লিফ গুলা সঠিক ফর্মে থাকে না, এটা ডিফর্মড হয়ে যায়, ঠিক আছে। তো এরকম তোমার একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক, যে তুমি এরকম কোনো কিছু ফিল্ডে যদি দেখো তাহলে তুমি বুঝবা যে এখানে রোসেট ফর্মটা তুমি যদি দেখো তাহলে কি হবে, তুমি বুঝতে পারবা যে তুমি প্রিলিমিনারি ধারণা করতে পারবা, তুমি কনফার্ম না, বাট তুমি প্রিলিমিনারি ধারণা করতে পারবা যে এটা জিঙ্কের জন্য হতে পারে, জিঙ্কের ডেফিসিয়েন্সির জন্য এটা হতে পারে। তাছাড়া আরো কিছু আছে, যেমন প্লান্ট গ্রোথটা রিডিউস হবে, আর ক্লোরোসিস এটা হতে পারে লিভসের আর কি। তো এটা মোটামুটি তোমরা মনে রাখবা যে ফিল্ডে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। রোসেট ফর্ম, তো রোসেট ফর্ম যখন একটা সিম্পটম দেখবা তোমরা প্লান্টের মধ্যে, তখন তোমরা ইয়া করবা, ওই ধারণা করতে পারবা যে এটা প্রিলিমিনারি ভাবে যে এটা জিঙ্কের ডেফিসিয়েন্সি ক্ষেত্রে আর কি। তো আমরা জিঙ্কের ফাংশনটা দেখব। দেখো সাধারণত আমরা এই জিঙ্কটা মানে তোমার যে ক্যাটালাইটিক যে বা বিভিন্ন মেটাবলিজম যে ইয়া আছে, সেগুলোতে সাধারণত আমরা দেখতে পাই যে জিঙ্কের ফাংশন গুলা এখানে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। যেমন কার্বোহাইড্রেট বা প্রোটিন সিনথেসিস করার সময় বা বায়োসিনথেসিস অফ বিভিন্ন হরমোন, এই বিভিন্ন হরমোন গুলা সিনথেসিসের সময় মানে তোমার জিঙ্কের একটা
গুরুত্ব আছে আর কি। আরেকটা হচ্ছে গুরুত্ব আছে বলতে কি, যখন জিঙ্ক ডেফিসিয়েন্ট হবে তখন এই সিনথেসিস গুলো হবে না। ধরো হরমোন সিক্রেশন যদি না হয়, তাহলে তোমার জিঙ্কের ঘাটতি, হরমোন সিক্রেশন অফ, তার মানে প্ল্যান্টের গ্রোথ কম। ঠিক আছে, রিলেশনটা দেখো, গ্রোথ হরমোন, তাহলে কি গ্রোথ হরমোনের জন্য যে মানে দায়ী যে হরমোনস গুলো আছে, সেই হরমোনস গুলো যদি সিক্রেশন না হয় প্ল্যান্ট থেকে, তাহলে কি সে প্ল্যান্টটা বন্ধ হয়ে গেলে তোমার আলটিমেটলি আমাদের ক্রপের যে ইল্ড সেটা আমরা পাবো না। তো জিঙ্কের যদি ঘাটতি হয়, তাহলে এই ফাংশনটা এখানে একটা বাধা সৃষ্টি করে আর কি। হরমোন যখন সিক্রেশন বাধা হবে, তখন এই জিঙ্ক তোমার ডেফিসিয়েন্ট অবস্থায় থাকবে, তখন এই প্লান্ট গ্রোথ তোমার রিডিউসড হয়ে যাবে। এই যে অলরেডি আমি আগে বলছি আর কি, যে প্লান্ট গ্রোথ রিডিউসড হয় কেন হয়, এই যে হরমোন বা সিনথেসিস, প্রোটিন সিনথেসিস এগুলো হবে না, মেটাবলিক যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো করতে পারবে না প্লান্ট। তো এই কিছু এরকম আছে। হ্যাঁ, এখন আমরা মূল যে ইয়াটা, আজকে আমাদের মূল টপিক হচ্ছে এটা কিন্তু, যে ফ্যাক্টরস এফেক্টিং জিঙ্ক অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, তো দেখো তোমার ফর্মগুলো দেখো, আমি একটু তোমার যদি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে করো, তাহলে ফর্মগুলো একটু পড়তে পারো। ঠিক আছে, যে কিভাবে ফর্মগুলো থাকে, জিঙ্ক সয়েলে কিভাবে থাকতে পারে। আমি হয়তো কুইজ পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষা এগুলো যদি হয়, তোমার এগুলো হতে পারে। আর ফাইনাল পরীক্ষায় তোমার হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং জিঙ্ক অ্যাভেলেবিলিটি এখানে থাকতে পারে। আর এখানে আমি হয়তো কোশ্চেন সেট করলে আমি টোটালটা দিব না, আমি হয়তো কোনো স্পেসিফিক ভাবে বলবো যে সয়েল পিচ কিভাবে জিঙ্ক অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা, আমি এটা তো অনেক বড় হয়ে যাবে, তো ছোট ছোট করে আমরা তোমাদেরকে প্রশ্নগুলো আমি করবো আর কি, প্রোভাইড করবো। ঠিক আছে, তো আমি অলরেডি তোমাদেরকে টাস্ক দিলাম আর কি, তো এইভাবে তোমরা একটু প্রিপারেশন নেবা। দেখো সয়েল পিচ, তো সয়েল পিচ, আহসান শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ঠিক আছে, অলরাইট, আমি জাস্ট টেস্ট করলাম আর কি, যে ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখো দেখো আমি পরে একটু সুযোগ দেবো, তোমাদের কথা বলার সুযোগ দেবো, অফুরন্ত সময় আছে, সমস্যা নেই। তো দেখো প্রথম যে ইয়াটা সয়েল পিচ। হ্যাঁ, তো সয়েল পিচ দেখো আমরা কিভাবে আর আবার মিউট হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে হয় মিউট হয়ে গেছি। জি স্যার, এখন ঠিক আছে। এবার এখন ঠিক আছে না? ঠিক আছে স্যার, বলেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখো যে সয়েল পিচ, তো সয়েল পিচের সাথে আমরা এই ভালো একটা সম্পর্ক আছে জিঙ্কের অ্যাভেলেবিলিটি। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু পরীক্ষা দিতে পারি। ঠিক আছে, যে সয়েল পিচ কিভাবে জিঙ্ক অ্যাভেলেবিলিটিটাকে এফেক্ট করে। তো দেখো স্যার, হলুদ বক্সটা আবার চলে আসছে স্যার। তাই তো দেখছি। আচ্ছা, আমি আরেকবার ক্লোজ করে আমি ওপেন করি। জি স্যার। হলুদ বক্স কেন আসতেছে জানি না। দেখো এখন আমরা দেখো যে যদি পিএইচ যদি বাড়ে, কোনো সয়েলের পিএইচ যদি বাড়ে, ইট মিনস অ্যালকালাইনিটির দিকে যদি যায়, তাহলে জিঙ্কের কিন্তু অ্যাভেলেবিলিটিটা কমবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা, তাইলে হবে যে পিএইচ বাড়ার সাথে সাথে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এইটা হচ্ছে একটা রুল মনে করো। সব ক্ষেত্রে হবে না, বাট জেনারেলি এটা হবে আর কি। ঠিক আছে, যে পিএইচটা যখন বাড়ে সয়েলের, তখন জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমবে। তো তোমরা এগুলো কিন্তু পরীক্ষাতে মুখস্থ করার কিছু নাই, দেখো একটু মাথায় রাখবা, তাহলে জিনিসগুলো কিন্তু এই যে মুখস্থ করার দরকার নাই। কিন্তু আমি চাই না যে তোমরা মুখস্থ করে পরীক্ষা খাতায় লেখো, একটু নিজের ভাষায় তোমরা তো লিখতে পারবা আর কি। মানে এগুলা মুখস্থ করার কিছু নাই, যদি বুঝো, সায়েন্সটা বুঝো। এখন যদি কেউ উল্টা লিখে দাও যে পিচ বাড়লো আবার জিঙ্কও বাড়লো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু হলো না, মুখস্থ করে লাভ নাই। তাহলে বুঝো, যে একটু বুঝে বুঝে পড়লে কিন্তু আমরা এই জিনিসগুলা আয়ত্ত করতে পারবো বেশি করে। এখন দেখো, তো আমি অলরেডি বলছি যে যখন সাধারণত পিচ কখন হয় বাড়ে, বা পিচ একটা সয়েলে বেশি থাকে কখন, সাধারণত যখন এটা ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো যখন বেশি থাকে সয়েলে, তখন কিন্তু আমাদের পিএইচটা বেশি থাকে। আবার তুমি ধরো অ্যাসিড সয়েল পরিমাণ হচ্ছে তোমার 4 বা 5,
তখন অ্যাসিড সয়েলে তুমি যদি লাইমিং দাও, ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে কি হয়, সয়েলটা পিএইচটা বাড়ে। তোমরা থার্ড ইয়ার এটা পড়ছো। তো সয়েল পিএইচ যখন বাড়বে তখন এইটা কি, যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেড়ে যাচ্ছে সয়েলে। তো এটা আমরা সাধারণত এই জন্য বলতেছি যে ওই যখন এগুলো কন্টেনিং, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট কন্টেনিং যে সয়েলগুলো আছে, সাধারণত এটা নিউট্রাল টু তোমার ক্যালকেরিয়াস সয়েল হয়, ঠিক আছে, মানে পিএইচ 7 উপর হয়ে যায়, ঠিক আছে, পিএইচ 7 উপর হয়ে যায়। তো সেই সব সয়েলগুলোতে তখন জিঙ্কের ঘাটতি দেখা দেয়, ঠিক আছে। তো কিভাবে ঘাটতি দেখা দেয়, তো সে মেকানিজমটা জানতে হবে আর কি। তো আমি জন্য তোমাদেরকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট করে বলতেছি এটা, ঠিক আছে, যে এটা আমি মেকানিজম জানতে চাইতে পারি যে কিভাবে। তো দেখো এই জিঙ্কের যে পিএইচটা বাড়লো, তো কি তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন, মানে কিভাবে ডিফিসিয়েন্সিটা হচ্ছে। তো দেখো এখানে জিঙ্ক যখন সয়েল সলিউশনে থাকছে, এটা পিএইচ যখন বাড়ছে তখন এটা তোমার যে জিঙ্কের যে কি বলবো এটাকে প্রিসিপিটেশন হচ্ছে, ঠিক আছে, যে জিঙ্কটা তখন প্রিসিপিটেট হয়ে যায়, ঠিক আছে। জিঙ্ক যে অ্যাভেলেবল, যে আমি তোমাদেরকে বললাম না যে সয়েলে সলিউশন আকারে যে ফর্মে এই থাকে যে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+টা তখন কি করে, তোমার প্রিসিপিটেট হয়ে যায়। প্রিসিপিটেট হয়ে গেলে কিন্তু আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে একটু বলে নিই, একটা নিউট্রিয়েন্টের ঘাটতি কখন হয় সয়েলে, ঠিক আছে, তোমরা জাস্ট একটু জেনে রাখো, এটা সবসময় কাজে দিবে, একটু জেনে রাখো, সবসময় এটা কাজে দিবে, ঠিক আছে। যে ঘাটতি কখন হয়, কিছু কিছু কারণ আছে, যেমন হয় কোনো সয়েলে কারোর সাথে রিয়াকশন করে, তখন কিন্তু এই ওই পার্টিকুলার নিউট্রিয়েন্টটা কিন্তু ওই সয়েলে ঘাটতি হয়। আবার ওই নিউট্রিয়েন্টটা যদি লিচিং হয়ে যায়, ঠিক আছে, লিস্ট আউট হয়ে যায়, ঠিক আছে, অথবা কোনো নিউট্রিয়েন্টকে যদি ক্রপ আপটেক করে ফেলে, সাধারণত এই তিনটা ঘটনার কারণে তোমার ওই পার্টিকুলার নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায় সয়েলে। তোমার লিচিং আপটেক করে নিতে পারে, অথবা ক্রপ হারভেস্টের মাধ্যমে হতে পারে। তুমি এখন তোমার ধরো শুটে রুটে যে আছে জিঙ্ক আপটেক করা আছে, তাহলে তুমি যদি ক্রপ হারভেস্ট করে নাও, তাহলে তোমার তুমি জিঙ্কে যদি রাইস গ্রেনে থাকে, তাহলে তুমি জিঙ্কটা তুমি কনজিউম করতেছো, তার মানে এই যে ঘাটতি হচ্ছে। তাহলে ঘাটতি এভাবে সাধারণত হতে পারে আর কি, যে লিচিং হয়ে যেতে পারে, পানির সাথে রেইনফলের সাথে চলে যাচ্ছে, অথবা এই যে প্রিসিপিটেট হয়। তাহলে এখানে আমরা মূল এমফাসিস দেব যে প্রিসিপিটেট হচ্ছে কিভাবে, জিঙ্কটা ডেফিসিয়েন্ট হচ্ছে সয়েলে হাই পিএইচে, তখন এটা তোমার মানে প্রিসিপিটেশন হওয়া মানে কি, যে একটা রিয়াকশন করে একটা তোমার সে অন্য আয়রন এবং আয়রনের সাথে এখানে রিয়াকশন করে ফেলতেছে, ঠিক আছে। আয়রনের সাথে রিয়াকশন করলে সে এরকম একটা ফর্ম তৈরি করে, জিঙ্ক আয়রন একটা কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, অথবা জিঙ্ক সিলিকেট তৈরি করে, ঠিক আছে। তো এই যে যখন এই ইনসলিবল যে ফর্মুলা আছে, এই যখন প্রিসিপিটেট হবে, তখন কিন্তু জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে সয়েলে, এটা হাই পিএইচে হবে। এখন দেখো আমাদের রিসার্চ কি বলে আর কি, যে পিএইচ, এখানে একটা তোমরা ফিগার দেখতে পাচ্ছ, দেখো হাতের ডান দিকে গেছে পিএইচ, নিচে পিএইচ আছে 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ। আর এদিকে আছে জিঙ্কের অ্যাক্টিভিটি হাতের বাম দিকে, দেখো 14, 12, 10, 8, 6, 4, 2, হ্যাঁ। তো এটা হচ্ছে জিঙ্কের অ্যাক্টিভিটি আর কি। এখানে দেখো আমাদের ওই যে অলরেডি আমি তোমাকে ওই যে কিছু মিনারেলের কথা বললাম, যে মিনারেল গুলা দেখো যে জিঙ্কের এই যে পিএইচ এর সাথে কেমন রিলেশনশিপ, দেখো পিএইচ হাই, এখানে তোমরা দাগগুলো দেখো, পিএইচ কিন্তু সবগুলো 9 এর উপরে, ঠিক আছে, তোমরা দেখো একটু লক্ষ্য করে যে পিএইচ কিন্তু সবগুলো হচ্ছে 9 এর উপরে। তো অলরেডি আমি বলছি যে ক্যালকেরিয়াস সয়েল, এই নিউট্রাল টু ক্যালকেরিয়াস সয়েল, ঠিক আছে। তো ক্যালকেরিয়াস সয়েল গুলোর পিএইচ তো ডেফিনেটলি হাই হবে, তোমার 9, 10, 10.5 এরকম ক্যালকেরিয়াস সয়েলে পিএইচ হবে। তো এখন তো যে জিঙ্কের যে অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলো কিন্তু কম। ওই যে দেখো জিঙ্ক অ্যাক্টিভিটির মধ্যে 2, 4, ঠিক আছে। তাহলে আমরা এই ফিগার দিয়ে কি বুঝতেছি, যে যত পিএইচ বাড়বে, আমি অলরেডি আগে তোমাদের বলছি, যত পিএইচ বাড়বে তত জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমবে, ঠিক আছে। আবার যদি এই লাইনটা যদি এই যে তোমার ডাউনওয়ার্ড মুভমেন্ট না হয়ে যদি আপওয়ার্ড মুভমেন্ট হতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু জিঙ্কের এই যে উল্টাটা রিলেশন, যে
তোমাদের সায়েন্স যেহেতু জাস্ট বুঝে এই জিনিসটা বুঝে ফিগারটা মাথায় রাখলে কিন্তু তুমি লিখতে পারবা, ঠিক আছে? তো এটা তোমরা পরীক্ষাতে আসলে ফিগারটা দিয়ে দিবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি জিঙ্ক অ্যাডজর্পশন, ঠিক আছে? তো জিঙ্ক অ্যাডজর্পশন কিভাবে হতে পারে সয়েলে, এই যে জিঙ্ক অ্যাডজর্পশনের মাধ্যমে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কম বেশি হতে পারে। তো দেখো এখানে আমি একটা ফিগার দিয়েছি, জিঙ্ক নরমালি এই যে প্লাস জিঙ্ক 2+ দেওয়া আছে, তার মানে কি এই জিঙ্ক 2+ সয়েল কিন্তু সলিউশন আকারে থাকতেছে। এটাই কিন্তু প্লান্ট এই ফর্মটা যখন তোমার এই যে দেখো এখানে আয়রনের সাথে যে যোগ ইয়াটা আছে, সেখানে একটা কি কমপ্লেক্স তৈরি করতেছে, ঠিক আছে? এই হাইড্রোজেন আয়রনের সাথে যে ইয়ে আছে, এই যে ওয়াটার মলিকুল গুলো আছে, সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে সে জিঙ্কটা তখন এই সেখানে এই আয়রনের সাথে একটা কমপ্লেক্স ফর্ম তৈরি করতেছে। তো যখন কমপ্লেক্স ফর্ম তৈরি করবে তখন কি হবে? অ্যাভেলেবিলিটি কমবে, মানে সলিউশন থেকে সে কিন্তু একটা আয়রনের সাথে কমপ্লেক্স ফর্ম তৈরি করলো, তাহলে কি হবে? অ্যাভেলেবিলিটিটা ডেফিনেটলি কমবে। এটা একটা কারণ, জিঙ্ক অ্যাডজর্পশন যখন হয়ে যায় তখন অ্যাভেলেবিলিটিটা জিঙ্কের কমে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট আছে যে অর্গানিক ম্যাটার। তো দেখো আমি কিন্তু ওই যে প্রথম দুইটা কিন্তু বললাম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি হয়তো স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেবো জিঙ্ক অ্যাডজর্পশন কিভাবে হচ্ছে, কিভাবে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমতেছে আর কি। হ্যাঁ, তোমরা ফিগার গুলা একটু ইজি আছে, তোমরা খুব সহজ ফিগার আর কি, ঠিক আছে? একটু দেখে দিবা আর কি। তারপর দেখো অর্গানিক ম্যাটার কিভাবে ইয়ে হচ্ছে, যে অর্গানিক ম্যাটার উপর নির্ভর করেও কিন্তু জিঙ্ক অ্যাভেলেবিলিটিটা নির্ভর করে। কিভাবে? যে যখন অ্যাভেলেবিলিটি কমবে তখন যখন ইমোবিলাইজেশন অফ হাই মলিকুলার ওয়েট অর্গানিক সাবস্টেন্সেস, যেমন লিগনিন আছে, তোমরা লিগনিন নাম শুনছো, লিগনিন যখন এগুলোর যখন ইমোবিলাইজেশন হবে তখন কিন্তু এই অ্যাভেলেবিলিটিটা কমবে, রিডিউসড অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? তাহলে অর্গানিক ম্যাটারে কিন্তু লিগনিন একটা কিন্তু অর্গানিক ম্যাটারের অংশ, ঠিক আছে? লিগনিন কিন্তু একটা অর্গানিক ম্যাটারের অংশ। তো এখন দেখো এই যে অর্গানিক ম্যাটারে যখন থাকে এই যে লিগনিন, যখন যে এগুলা তোমার কি করবে? ইমোবিলাইজেশন যখন হবে তখন কিন্তু এই রিডিউস। তারপর আরেকটা আছে যে অ্যাভেলেবিলিটিটা আবার কি করবে? বাড়াবে কখন যখন সলিউবলাইজেশন হবে, মানে এটা যখন সলিউবলাইজ হবে, যখন একটা কমপ্লেক্স ফর্ম থেকে যখন সলিউবল হবে, সিম্পল হবে, তখন কিন্তু এই যে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা বাড়বে, ঠিক আছে? সাধারণত তোমার যেসব ইয়াগুলা শর্ট চেন অর্গানিক অ্যাসিড আছে, হ্যাঁ, বা বেজেস আছে, সেগুলা তোমার সাধারণত ভেঙে যায় আর কি ইজিলি। এই কারণে কিন্তু যে অর্গানিক ম্যাটারের উপর নির্ভর করবে কখন বাড়বে কখন কমবে আর কি। ইমোবিলাইজেশন হবে এবং তোমার অ্যাভেলেবিলিটি মানে কমাবে আর কি। আর অ্যাভেলেবিলিটি বাড়াবে তখন যখন সলিউবলাইজেশন হবে আর কি, ওই অর্গানিক ম্যাটারটা যখন সলিউবলাইজেশন হবে বেশি। নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরস, এই মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্ট এলিমেন্ট আছে। তো নিউট্রিয়েন্ট এলিমেন্টের কারণেও কিন্তু তোমরা অ্যাগ্রোনমিতে সম্ভবত পড়ছো যে একটা নিউট্রিয়েন্টের কারণে আরেকটা নিউট্রিয়েন্ট কি হয়ে যায়, তোমরা নিউট্রিয়েন্ট ব্যালেন্স সম্ভবত পড়ছো। তো এই নিউট্রিয়েন্ট ব্যালেন্স দেখো যে এখানে আমি বলি যে যখন হাই অ্যাভেলেবিলিটি অফ পি হবে, যখন পি অ্যাভেলেবিলিটি যখন হাই হবে তখন কিন্তু জিঙ্কের এই মানে ডেফিসিয়েন্সি কিন্তু হবে, ঠিক আছে? তুমি ফর এক্সাম্পল একটা সয়েলে তুমি পি বেশি মানে ফসফরাস ফার্টিলাইজার বেশি দিলা, তখন জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? কিভাবে কমবে? এই যে তোমার একটা ইনসলিবল একটা ফর্ম তৈরি করবে, ঠিক আছে? ইনসলিবল একটা ফর্ম তৈরি করবে, যখন ইনসলিবল হবে তখন ডেফিনেটলি এটা রিডিউস হবে সয়েলে। আরেকটা হচ্ছে তোমার জিঙ্ক সালফেটের একটা কমপ্লেক্স তৈরি করবে, ঠিক আছে? তো এটা যখন হয় তখন তোমার এই জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে আর কি। আরেকটা হচ্ছে তোমার এই যে নাইট্রোজেন ফার্টিলাইজার্স। তো নাইট্রোজেন ফার্টিলাইজার্স সাধারণত যখন নাইট্রোজেন ফার্টিলাইজার একটা জিনিস মনে রাখো তোমরা, নাইট্রোজেন ফার্টিলাইজার গুলো সাধারণত কিন্তু অ্যাসিড ফর্মিং, ঠিক আছে? যেমন অ্যামোনিয়াম সালফেট, এগুলো কিন্তু অ্যাসিড ফর্মিং, মানে সয়েলে পিএইচ ফার্টিলাইজার মিন্স সয়েলের পিএইচটাকে কমায় দেবে, ঠিক আছে? তো এই যে নাইট্রোজেনাস ফার্টিলাইজার মিল ইউরিয়া যেমন আছে, ইউরিয়া অ্যামোনিয়াম যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলো কিন্তু তোমার সয়েল অ্যাসিডিটিটাকে বাড়ায় দেয়, মানে পিএইচটাকে কমায় দেয়, ঠিক আছে? আর অ্যাসিডিটিটাকে বাড়ায় দিবে আর কি। তো দেখো, তো এই যে নাইট্রোজেন যখন ইয়া হবে
ফার্টিলাইজার গুলো দেওয়া হয় তখন কিন্তু আবার যে আপটেক, সাধারণত আপটেক তোমরা ওই যে সিম্পল জিনিস মনে রাখো যে আমি একটু বলে নিই তোমাদেরকে, কিছুক্ষণ আগে আমি কিন্তু বললাম যে পিএইচ এর সাথে কিন্তু একটা রিলেশনশিপ আছে। এখানে দেখো আমি কিভাবে পিএইচ এর রিলেশনশিপটা এখানে বলতেছি, যে কথাটা তোমাদের মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখবা যে নাইট্রোজেন ফার্টিলাইজার কি পিএইচটাকে কমাচ্ছে, ইট মিন্স হাই পিএইচ থেকে লো পিএইচ হচ্ছে। তো লো পিএইচ হলে কি হবে? লো পিএইচ হলে সাধারণত জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা বাড়বে। ঠিক আছে, মিল আছে তো নাকি? দেখো তোমরা আবার চিন্তা ভাবনা করে যে পিএইচটা যখন, আমি আবারও বলছি, পিএইচ যখন সাধারণত বেশি থাকে তখন জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কম থাকে। তো তোমার ভাইস ভার্সা যদি আরেকটা কথা হয় যে পিএইচ কমবে তার মানে জিঙ্কের অ্যাভেলেবিলিটি বাড়বে। এখানে দেখো জিঙ্ক, যে নাইট্রোজেন যে ফার্টিলাইজার গুলো আছে যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এগুলো যখন দিচ্ছ তখন কি এটা সাধারণত অ্যাসিড ফর্মিং, ইট মিন্স এটা সয়েলের পিএইচটাকে কমায় দিচ্ছে, যার ফলে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা বাড়তেছে। আরেকটা ইম্পর্টেন্ট আছে ফ্লাডিং। তো তোমাদেরকে তোমরা আমাদের বাংলাদেশের ফ্লাডিং যে শব্দটা তোমরা সবাই পরিচিত, আমাদের রাইস কালচার তোমরা জানো যে এটা ফ্লাডেড কন্ডিশনে হয়। ঠিক আছে, সয়েলটা কিন্তু ফ্লাডেড কন্ডিশনে থাকে। আমাদের এই সাধারণত ধরে নেওয়া হয় জিঙ্ক ডেফিসিয়েন্সি হচ্ছে এই যে প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট অথবা হাই পিএইচ এর কারণে। ঠিক আছে, প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট অথবা হাই পিএইচ এর কারণে। তো ফ্লাডেড সয়েলে কি হয়? সাধারণত পিএইচটা কিন্তু হাই থাকে। ফ্লাডেড সয়েলে তোমার কি থাকে? জিঙ্কটা, যে আরেকটা জিনিস আমি তোমাকে বললাম যে করোনা অ্যাসিড সয়েলও কিন্তু জিঙ্ক হতে পারে। যেমন সাধারণত সাবমার্জ যে সয়েলগুলো হয়, সাধারণত যে সাবমার্জ সয়েলগুলো থাকে, তোমরা সাবমার্জ সয়েল সম্বন্ধে লিখন স্যার তোমাদেরকে পড়াইছে, তোমরা ওখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ছো, কোন নিউট্রিয়েন্ট গুলো কিভাবে রিডিউসড হচ্ছে, অক্সিডাইজড কন্ডিশন এবং রিডিউসড কন্ডিশন কিভাবে হচ্ছে সেটা তোমরা অলরেডি পড়ছো। আমি ওদিকে যাব না, ওদিকে গেলে আবার সময় লাগবে বেশি। তো এখন দেখো, তো জিঙ্ক ডেফিসিয়েন্সি কিন্তু আবার অ্যাসিড সয়েলও হতে পারে। কিভাবে হতে পারে? সাবমার্জ সয়েলে যে মানে অ্যাসিড সয়েলটা যদি সাবমার্জ কন্ডিশনে যায় তখন কিন্তু হতে পারে। কিছুক্ষণ আগে আবার কমপ্লেক্স করো না, এটা কিছুক্ষণ আগে আমি বললাম যে অ্যাসিড সয়েল মানে সয়েল পিএইচ কমবে, ইট মিন্স অ্যাসিডিটি বাড়বে, আবার জিঙ্কের ডেফিসিয়েন্সি কমবে। আবার এখানে আমি বলতেছি যে অ্যাসিড সয়েলও কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সি হতে পারে। কখন হতে পারে? যখন এটা সাবমার্জ কন্ডিশনে চলে যায়, যখন ফ্লাডেড কন্ডিশনে চলে যায়। সাবমার্জ তোমরা শব্দটা জানো, শুনছো, আমি আই নো ল্যান্ড রিডিং ডেফিনিশন ক্লাসে পানির ক্লাস থেকে বলছি ধানের যে তোমাদের সব সময় যে পানি স্ট্যাগন্যান্ট অবস্থা থাকে, ল্যান্ড রিডিং এর সেই কন্ডিশনটা কিন্তু সাবমার্জ কন্ডিশন। ঠিক আছে, তো অ্যাসিড সয়েলের ক্ষেত্রে সাবমার্জ অবস্থা থাকে তাহলে কিন্তু জিঙ্কের ডেফিসিয়েন্সি ঘটবে। কিভাবে? এই যে তোমার জিঙ্ক সালফাইড এবং টপ ভ্যারাইটিস সো দ্যাট ম্যান ক্যান ইউজ আয়রনের সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, তো এই যে এই কন্ডিশনগুলোতে তোমার জিঙ্কের এই যে ফ্লাডিং এভাবে এফেক্ট করে জিঙ্কের অ্যাভেলেবিলিটি। এটাই তো প্ল্যান্ট ব্রিডিং এর বেসিক কনসেপ্ট। আর তোমরা এখানে দেখো যে জিঙ্ক সালফাইড কিভাবে তোমাদের এই যে জিঙ্ক এবং হাইড্রোজেন সালফাইড আমাকে শোনা না গেলে তোমরা কথা বলবে, রিঅ্যাকশন করে জিঙ্ক সালফেট তোমার ইনসলিবল একটা কমপ্লেক্স প্রিসিপিটেট তৈরি করে। তো এই কারণে এই জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমে বাড়ে। ঠিক আছে, তো তোমরা এটা শোনা যাচ্ছে তো ক্লিয়ার এখন? এই ফ্লাডিং মেকানিজম যে রিঅ্যাকশন সহকারে দিবা। আর যে প্রথমে যে সয়েল পিএইচ এবং ফ্লাডিং কিভাবে এফেক্ট করতেছে পরীক্ষায় মনে হয় এটা আসতে পারে। ঠিক আছে, আমরা দুইটা রিডিং করার আগে তো জেনেটিক্স জানতে হবে। একটা হচ্ছে বলে যে ক্লাইমেটিক কন্ডিশন, সাধারণত প্ল্যান্টের যে জিঙ্ক ডেফিসিয়েন্সি না জানি জেনারেলি মোর প্রোনাউন্স তাহলে তো ইমপ্রুভ করা যাবে না। ওয়েট সিজনস এন্ড অফেন ডিসঅ্যাপিয়ার ইন ওয়ার্মার ওয়েদার। ঠিক আছে, তোমরা একটা সাধারণত তোমরা দেখো সেটা রাইস প্রথমেই আমি তোমাদেরকে বলছিলাম যে ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিগুলোতে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা আমি তোমাদেরকে বলছি যে প্রায় কত 54 ppm এভারেজ তাদের সয়েলে 54-55 ppm, বাট আমাদের সয়েলে প্রায় অ্যারাউন্ড 75 ppm করো। আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু ওয়ার্মার হয়ে যায়। ঠিক আছে, তো জিঙ্ক ডেফিসিয়েন্সিটা কিন্তু আমাদের মানে ইন্টারকালচারাল অপারেশন যেগুলোকে বলা হয় অ্যাগ্রোনমিক প্র্যাকটিস, তো আমাদের জিঙ্ক অ্যাভেলেবিলিটিটা কিন্তু বেশি। কেন? আমাদের ওয়ার্মার হয়ে যায়, কারণ আমাদের এটা সাবট্রপিক্যাল ট্রপিক্যাল কান্ট্রি আর কি। ঠিক আছে, আমরা টেম্পারেট কি হয়, তো তাদের কিন্তু কুল
ঠিক আছে? তো ঠান্ডা সেসব জায়গাতেও কিন্তু তাহলে ক্লাইমেটিক কন্ডিশনেরও একটা প্রভাব আছে। তোমরা জাস্ট এটা জেনে রাখো তাহলেই হবে। আর জেনেটিক্যালি ইমপ্রুভ করতে গেলে তো জেনেটিক্স যেমন জানতে কর্ন, হবে। তারপর হচ্ছে বিন, এগুলো কিন্তু খুব সাসেপ্টেবল টু লো জিঙ্ক, মানে জিঙ্ক যদি কম থাকে তাহলে সব প্লান্ট কিন্তু সহজে গ্রো করতে পারে না। তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট genetic basis দেখো কি হবে? কোন সময় তুমি এখন ভুট্টা কোনো মানে সয়েলে মানুষ তো আমাদের এটা one of the মানে ইম্পর্টেন্ট upon the properties তো of the breeding দেখো material এই displaying ক্রপটা যখন গ্রো করতে যাবে জিঙ্ক যদি ঘাটতি হয় তাহলে কিন্তু এই ক্রপটা গ্রো করবে না, তাহলে তোমার এইটা কিন্তু খুব সাসেপ্টেবল, ঠিক আছে? মানে খুব সেনসিটিভ। কি ইমপ্রুভ করবে আর একটা বলতেছে যে ক্যারট, তোমরা গাজর খাইছো, অ্যাসপারাগাস খাইছো, তার genetic ওই যে ক্যারট করে। এবং অ্যাসপারাগাস এটা আবার ইনসেনসিটিভ, মানে এটা লো জিঙ্ক হলো কোনো সমস্যা নাই, এটা কিন্তু এখন সার্ভাইভ করতে পারে, কতটুকু ঠিক আছে? রেসপন্স করবে প্লান্টের একটা ফ্যাক্টর আছে। তো এই হচ্ছে লিডারের আমাদের জিঙ্ক নিয়ে চাহিদা আলোচনা। অনুযায়ী এটা নির্ভর করে শেষের পথে আমরা আরেকটা দেখো যে জেনেটিক ম্যাটেরিয়াল কজেস অফ জিঙ্ক ডেফিসিয়েন্সি লিডার ইন ইচ্ছা বাংলাদেশ। করলে জেনেটিক মেকআপ চেঞ্জ তোমরা এখানে করে দেখো যে কিন্তু ফ্লাডেড সয়েল, হ্যাঁ, ফ্লাডেড সয়েল, ক্যালকেরিয়াস সয়েল, যদি যেমন লিডার জানতে হয় সেই অনুযায়ী যদি জেনেটিক ম্যাটেরিয়াল বিহেভ না করে কিছুই করে তারপর হচ্ছে স্যান্ডি সয়েল, যেমন এই যে তোমার নীলফামারীর দিকে আছে স্যান্ডি সয়েল, ফার্টিলাইজার দেওয়ার দরকার এগুলো তোমার হচ্ছে দিলে রংপুর গঙ্গাচড়া ভালো হবে, না দিলে খারাপ হবে। এটা কৃষক জানে, সবাই এগুলো হতে পারে। এই যে প্রয়োজন অনুযায়ী ইরিগেশন না দিলে ওয়াটার না দিলে সেই প্রয়োজনীয় ফিগারে দেখাইছিলাম, তোমরা একটু কম্পেয়ার করো, না তুলনা করলে করো আর কি। কমে যাবে। আসলে কি সায়েন্সটা কিন্তু একটা ভিজিবল জিনিস, তোমরা জাস্ট একটু ইমাজিন করে পড়তে দেখবে ইজি লাগবে। কিন্তু মজাটা কিন্তু এখানেই আর কি, যে ঠিক আছে, ওই যে আমি এই মেজারমেন্টগুলো নিলে কিন্তু এই রিজিয়নগুলোতে মানে ডেফিসিয়েন্সি জিঙ্কের আছে, জেনেটিক ম্যাটেরিয়াল কি ধরনের বিহেভ করবে, ঠিক আছে? তো এটার উপর নির্ভর করে প্ল্যান্টকে কতটুকু ইমপ্রুভ করা যাবে জেনেটিক্যালি, মানে রিজন ফর ডেফিসিয়েন্সি আর অফ জিঙ্ক। জেনেটিক আরেকটা আছে যে লো বলতে তোমরা নিচের লেভেলগুলোতে আমাদের সয়েলে দেখো তো এই টার্মগুলো একটু তোমাদের আইডিয়া আছে কিনা খেয়াল করে দিন। তো এটা একটা কারণ। আমাদেরকে পড়ানো হয়েছে এলিল কি, এলিল বা জিন কি আরেকটা হচ্ছে আমরা যে এনপিকে ফার্টিলাইজার্স, তোমাকে অলরেডি বললাম যে এনপিকে ফার্টিলাইজার আমরা এলিল বা ইন্টারঅ্যাকশন, জিন তো এইটার কারণে বিহেভ করবে ক্রপের ক্ষেত্রে, ক্রপের জেনেটিক কমা বেশি হচ্ছে আর কি। করবে ব্রিডার। আর আরেকটা হচ্ছে ক্রপ রিমুভাল। তোমাকে প্রথমে আমি কিছু আগে আলোচনা করলাম যে ক্রপের মাধ্যমে কিন্তু রিমুভাল হতে পারে। তো এইভাবে কিন্তু জিঙ্ক ক্রপ রিমুভাল, যে তুমি ভাত খাচ্ছ তার মধ্যে কিন্তু জিঙ্ক আছে, তাহলে এই জিঙ্কটা কোথা থেকে আসছে? এটা তো সয়েল থেকে আসছে। এইভাবে কিন্তু সাধারণত হাই ইল্ডিং যে ভ্যারাইটি গুলো আছে, হাই ইল্ডিং ভ্যারাইটি গুলো তোমার সাধারণত বেশি নিউট্রিয়েন্ট আপটেক করে। তারপরে ক্রোমোজোমাল বিহেভিয়ার নাম তোমরা যেহেতু এগ্রিকালচার তোমরা এক্সটেনশন অফিসার বা তো ক্রোমোজোমেরই অংশ, দেখো এটা জিঙ্ক ফার্টিলাইজার নামগুলো দেখো, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটের আবার পানির সাথে যেটা আছে, তো এটা সাধারণত জিঙ্ক অক্সাইড সবচেয়ে বেশি জিঙ্ক থাকে 78% জিঙ্ক, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ কোয়ালিটি লেভেল আছে। ফার্টিলাইজার তিনটা নামগুলো কোনগুলো ডিপ্লয়েড, ঠিক আছে? কোনগুলো পলিপ্লয়েড, কাজে লাগবে। তোকে ধরো একটা তোমাদের এলাকার মানুষ এসে বললো যে আমার সয়েলের এরকম প্রসেস ফর্ম করছে, তুমি তখন হয়তো আইডিয়া করলে যে এটা জিঙ্কের সমস্যার কারণে, তুমি কোন ফার্টিলাইজার দিতে বলবা, ঠিক আছে? তো ফার্টিলাইজার নামও তো জানতে হবে, তাই না? তো তোমরা জিঙ্ক অক্সাইড একটা সাজেস্ট করতে পারো, তুমি জিঙ্ক অক্সাইড দাও এখানে, আমাকে তুমি বলতে পারো, তুমি এক্সটেনশন অফিসার হবা। আর এটা না জানলে তোমরা কিন্তু আসলে বেসিক জিনিসটা জানতেই হবে, ঠিক আছে? ধরো তুমি এক্সটেনশন অফিসার হলে মাঠে গেলে ব্লক সুপারভাইজার আছে বা এই যে উপজেলা যেটা ফিমেল ক্যামেট তৈরি হয়, উপসহকারী কর্মকর্তা বলে ব্লক সুপারভাইজার, তো তাদের কাছে তুমি যদি অ্যানসার না দিতে পারো, কৃষকরা তোমাকে কিন্তু তখন বলবে যে আসলে পড়াশোনা করে আসো, তোমরা বেসিক জিনিসগুলো মাথায় রাখবে। ক্যারেক্টারের মধ্যে জিঙ্ক সম্বন্ধে এইটুকুই। তাহলে আমি যদি একটা গ্লান্স তোমাদেরকে বলি যে জিঙ্কের ফর্মটা ভালো করে পড়বা। জিঙ্কের আমি বললাম যে কিভাবে জিঙ্ক থাকতে পারে। জিঙ্ক তোমার সলিউশন আকারে থাকতে পারে, এটা ক্লে সারফেসের সাথে থাকতে পারে, অথবা কমপ্লেক্স অর্গানিক ম্যাটার দিচ্ছ সেখানে তার মধ্যে অর্গানিক্যালি কমপ্লেক্স হতে পারে। আবার এই জিঙ্কটা তোমার মনে পড়ে কিনা তোমার মিনারেলের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে? এগুলা ভালো না বুঝলে ব্রিডিং হচ্ছে যে জিঙ্কের আমি কিছু মিনারেলের নাম বলছি, আর ইম্পর্টেন্ট করে আমি তোমাদেরকে বলছি যে কার্ডিং এবং চলে যাই আমরা একটু তারপরে স্লাইডে হচ্ছে সয়েল পিএইচ কিভাবে জিঙ্কের অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করে। আমি হয়তো স্পেসিফিক ভাবেই
নামগুলো উল্লেখ করে দেবো আর কি পরীক্ষার জন্য, ঠিক আছে? আর জিঙ্কের কিছু ফার্টিলাইজার তোমরা পড়বা আর কি, আর কজেস অফ যে বাংলাদেশ এটা একটু পড়বা, হয়তো কুইজ কুইজে থাকবে। তো এইটুকুই কেনোটাইপ বুঝো তো লাইনটা বা মানে আচ্ছা 49 মিনিট হলো, তোমাদের কি ধৈর্য আছে না আমি কন্টিনিউ করব? যেগুলা বাইরে থেকে দেখা যায়। জি স্যার কন্টিনিউ করেন। আচ্ছা যেগুলো আমরা চোখের সামনে দেখি আমি কন্টিনিউ করতেছি। বাহ্যিক বৈশিষ্ট্য সবকে ই করে আনমিউট করে দাও, কি করে রিডার সিলেকশন অপারেশন, ঠিক আছে, সিলেকশন তো পরিচালনা করে। হাসান সবকে আনমিউট করে দাও। Upon which selection and other breeding methods operate, controlled by phenotype নির্ধারণ করে কে? আরো প্রশ্ন আছে বলো। যেমন মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্টে মটরশুটিতে কিছু গাছ লম্বা কিছু গাছ খাটো, এই যে টল ডোয়ার্ফ এগুলো নির্ধারণ করতেছে কি? জিন। আরো প্রশ্ন থাকলে বলো, জিঙ্কের সম্বন্ধে আরো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, কোন জিন ডমিন্যান্ট যে হোমোজাইগাস হেটারোজাইগাস কন্ডিশনে ফেনোটাইপ প্রকাশ করতে পারে সেই হলো ক্যারেক্টার, ডমিন্যান্ট ক্যারেক্টার। আর ডমিন্যান্ট ক্যারেক্টার জিনটাকে আমরা ডমিন্যান্ট জিন বলি। আর যে শুধুমাত্র অনলি হোমোজাইগাস কন্ডিশনে ফেনোটাইপ এক্সপ্রেস করতে পারে, হেটারোজাইগাস কন্ডিশনে পারে, ওইটাই হলো রিসিসিভ আর রিসিসিভ ক্যারেক্টার বলি ওই ক্যারেক্টারটা। ক্লিয়ার? Depending upon the factors involved, qualitative character তোমাদের পার্টিসিপেন্ট অনেক ভালো, 100 controlled by one or two major genes and usually insensitive to environment. হাসান কারো প্রশ্ন থাকলে তুই করো। বুঝতেছি তোমাদের, আমরাও চেষ্টা করতেছি যে তোমাদের শেষ করে ফেলতে পারি। তোমাদের শেষ হলে আমরা হয়তো, আমি জানি না অন্য ডিপার্টমেন্টে কি অবস্থা, বাট আমাদের ডিপার্টমেন্টে আমি বলতে পারি, আমি তো অন্য ডিপার্টমেন্টের কথা বলতে পারবো না। আমাদের ডিপার্টমেন্টে আমরা সবসময় রিভিউ করতেছি যে কে কতটুকু ক্লাস নিচ্ছে, শেষ করা যায় তাহলে স্যার সবগুলো ডিপার্টমেন্টে দিয়া লাগবে স্যার। and usually insensitive to environment কি চলতেছে না স্যার সেভাবে তো হয় না বেশিরভাগ। আমাদেরটা তো ভালো চলতেছে, আমার জানা মতে সবাই আমরা নিচ্ছি ক্লাস। জি স্যার, কিন্তু স্যার আমি শেষ করলে ইয়া স্যার ধরবে, তোমার নিয়ন স্যার ধরবে, হ্যাঁ আব্দুল আল মামুন, তারপরে চেয়ারম্যান স্যার ধরবে, ঠিক আছে? আমরা এই মাসে আশা করছি যে তোমাদের সবগুলা ক্যারেক্টার কোয়ালিটেটিভ ক্যারেক্টার। ওই যে শাওন তোমরা কি করবা, ওই যে আমার শেষ হলেই আমি আজকে শেষ করে দেবো, আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে হ্যান্ড আউট দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর সবাইকে হ্যান্ড আউট তো তোমরা মানে ইনশিওর করবা যাতে সবাই পাইছো আর কি, ঠিক আছে? তোমার একটু আমি হয়তো নেক্সট উইকে তোমাদেরকে হাসান অথবা ইয়া ওই যে শাওন তোমরা আমার সাথে নেক্সট উইকে যোগাযোগ করবে, ঠিক আছে? এনভায়রনমেন্টের প্রতি আর সেনসিটিভ না, ইনসেনসিটিভ। তারপরে শেষ হলেই তুমি আজকে ইয়ার সাথে আব্দুল আল মামুন স্যারের সাথে যোগাযোগ করবো, অথবা চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করবো। স্যার হয়তো ইনস্ট্রাকশন দিবে কিভাবে দেখে ইজিলি আইডেন্টিফাই করা যায়। সবাই কিন্তু আমরা মানে রেডি আর কি সব এবং সময়। এদেরকে মেজার করার দরকার হয় না। ইয়াসিন কালার ফ্লাওয়ার বিশিষ্ট ফুলের সাথে তোমরা জানো নিশ্চয়। তো এখন দেখো আমি বলছি যে সাধারণত পিএইচ যখন বাড়ে তখন কিন্তু এই জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কমবে। কিভাবে? এখানে দেখো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছে যে এই পিএইচ যখন 9 এর উপর থাকতেছে তখন কি হচ্ছে, তোমার জিঙ্কের যে অ্যাভেলেবিলিটিটা কমতেছে। ওই যে দেখো উপরে কিন্তু 2 আছে, 4 আছে, ঠিক আছে? তার মানে কি এই ফিগারটা তোমরা যখন হ্যান্ড আউট দেখবা তখন বুঝতে পারবা আর কি, এটা খুব ইজি। আবার এই ফিগারটা কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্ট আছে, ঠিক আছে? ডাউন ইয়ে আছে। এটা যদি আবার মানে আপওয়ার্ড মুভমেন্ট থাকতো, মানে হাতের বাম থেকে ডানে যেত, তাহলে কিন্তু অ্যাভেলেবিলিটিটা কি হতো, মানে বাড়তো আর কি, ঠিক আছে? তাহলে রিভার্স হচ্ছে। এখানে দেখো যে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কিন্তু এখানে 9-10 এর যখন পিচ, এখানে দাগটা দেখো, নিচের দাগটা দেখো, সবচেয়ে নিচের দাগটা দেখো, এই যে ফ্রাঙ্কলিনাইট যেটা আছে, ঠিক আছে? ফ্রাঙ্কলিনাইট যেটা আছে, এই ফ্রাঙ্কলিনাইটে দেখো এই 9 এর এখানে মনে করো দাগটা আছে, আর ওদিকে আছে 4। তো এখন দেখো 4 মানে কি, ডেফিনেটলি অনেক জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কম, ঠিক আছে? আর
এইরকম ভাবে দেখো যে জিঙ্ক এই সয়েল পিএইচ যত বাড়ছে এই যে জিঙ্কের অ্যাভেলেবিলিটি তত কমছে আর কি। আবার যদি এটা ধরো 4 না হয়ে যদি 10 হতো তাহলে জিঙ্ক অ্যাভেলেবিলিটিটা বাড়তো, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি এখানে ওটা কি 4 না -4? এটা একটা জাস্ট এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? এটা এটা একটা মানে কোন ধরো পেপার থেকে আমার নেওয়া, এটা কোন একজন সায়েন্টিস্ট এটা এই এক্সপেরিমেন্টটা করছে। এই এক্সপেরিমেন্টের সায়েন্টিস্টের নাম আমি জানছি না, এখন বলতে পারছি না। আমি তার কাছ থেকে এটা পাইছি, মানে ওই যে পেপার থেকে পাইছি আর কি। তো দেখো এখানে যে জিঙ্কের রেঞ্জটা কত, ওখানে 4 কিন্তু, ঠিক আছে? 4 এর একটু কম। তো আমি 4ই ধরি, 4 আর এখানে 9 ধরো, তাহলে দেখো এই 4 তো অনেক লো। 10-12 হলে তোমার আমাদের, আমি কি বলছি তোমাদের, আমাদের রেঞ্জ কত সয়েলের পিএইচ জিঙ্কের রেঞ্জ হলো মিনিমাম 10 আর 200, ঠিক আছে? 200 বা 300 ppm। তো তুমি দেখো এখানে 4 ppm যদি হয় তাহলে জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কম না? তাহলে পিএইচ এর সাথে রিলেশনশিপে দেখো পিএইচটা বেশি আর ওদিকে তোমার জিঙ্কের অ্যাভেলেবিলিটিটা কম। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আমি তাহলে নেক্সট এই চলে যাই, ঠিক আছে? আচ্ছা, বোরন, আমরা এখন বোরন করব, ঠিক আছে? এটা আরেকটা, আমি বেশিক্ষণ লাগবে না, ছোট্ট, ঠিক আছে? বোরন, এটা দেখো এই আমাদের যতগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এটা কিন্তু একটা